স্থলবন্দর দিয়ে পণ্য পাঠানোর উপর ভারতীয় নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ, জানালেন অর্থ উপদেষ্টা। স্থানীয় নির্বাচন করার মাধ্যমে সংসদ নির্বাচন বিলম্ব করার প্রয়াস চলছে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ। গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না সরকার, বললেন রিজভী। নগর ভবন অবরুদ্ধ করে সমর্থকদের বিক্ষোভ। এবং দেশে স্টারলিংক ইন্টারনেটের যাত্রা শুরু, মাসের সর্বোচ্চ প্যাকেজ ৬,০০০ টাকা, জানালেন ফয়েজ তৈয়ব। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বিষয়ে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে সে বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে, এ কথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণায় কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। নূর মোহাম্মদ ভাইয়ার রিপোর্ট। হঠাৎ করে স্থলবন্দরে বাংলাদেশের বিভিন্ন পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এই নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্যই জানে না বাংলাদেশ। তবে এ বিষয়ে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, স্থলবন্দরের নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত হবে। স্থলবন্দরে যে রপ্তানি বন্ধ ওইটা নিয়ে আলাপ করবো আজকে। না ওইটা আজকে কমার্সের সাথে আমাদের আলাপ হবে। এটা তো এখন আমি বলবো না, ওরা তো আসবেন আমার কাছে, আমরা একটু বসবো। মহার্ঘ ভাতার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতাও ঘোষণা করা হবে। না আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি পালন করে লাভ নেই উল্লেখ করে সালেউদ্দিন আহমেদ বলেন, বিলুপ্ত সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার। ওরা যদি কিছু বলতে চায় এনবিআর লোকজন বাইরে গিয়ে বলুক। আমি নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্ব করার প্রয়াস চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সীমা লঙ্ঘন করলে এই সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসা আহমেদের রিপোর্ট। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় নির্বাচন ইস্যুতে কথা বলেন তিনি। জানান, সংস্কার আর নির্বাচনকে সামনাসামনি দাঁড় করিয়ে দেওয়াও একটা অপরাধ। নানান রকমের প্রশ্ন তোলা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টির জন্য। এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে। আগে আর পরের প্রশ্ন তো নাই। যা যা করা দরকার সবই করতে হবে, অবশ্যই চাই, কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না। এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। এর আগে প্রতিহিংসা রাজনীতি, গণতন্ত্র, সুশাসন, প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, সরকার মূল এজেন্ডা ছেড়ে করিডোর নিয়ে ভাবছে। আপনারা এজেন্ডা বহির্ভূত কাজ করেন না। আপনি মনে করেন না যে আপনার জবাবদিহিতার ঊর্ধ্বে। সীমা লঙ্ঘন করলে আপনাকেও কিন্তু জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরিষ্কার কথা। শেখ হাসিনাও মনে করছিল এরকম, এই দেশটা তার বাপদাদার। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সাথে এই সরকার ফ্যাসিস্টের পথে হাঁটছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। সেখানে সরকারের প্রতি মানুষের যে সমর্থন, আশা ছিল, বিশ্বাস ছিল, সেই সমর্থন, বিশ্বাস, আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে। এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে। আমরা ডক্টর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইশরাক হোসেন প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে জানান বিএনপি নেতারা। সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে জনগণ, দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন,
ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে। চট্টগ্রামে ডাক্তার শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করলেন, এমন প্রশ্ন তোলেন তিনি। আজ রাজধানীর খিলক্ষেতে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স অনেক কম, হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন, এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে চলছে ব্লকেট কর্মসূচি। ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। এতে সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মনোরা নামের রিপোর্ট। সকাল থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়াতে সরকারকে বাধ্য করতে এই কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসাবে ইশরাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না। সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান তারা। একই সঙ্গে তারা স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিও করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ইউনূস সাহেবের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি জনগণের সরকার, আপনি কোনো দলের বা কোনো পক্ষের না। আদালত যে রায় দিবে সেই রায়কে যদি না মানেন তাহলে কি আমরা বলতে পারি না আমরা আবারও সেই বৈষম্যের শিকার হচ্ছি? আদালতের রায়ের পরেও তাকে যে মেয়র করা হচ্ছে না এবং তাকে যে সেই শপথ করার জন্য তারা বাধা দিচ্ছে, এটা হচ্ছে তাদের পুরাটাই হচ্ছে একটা ষড়যন্ত্র। এই সময় আন্দোলনে অংশ নিয়ে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট সরকার আর এই সরকারের মধ্যে কোনো তফাৎ নেই। আজকে এই সরকারের মধ্যে রয়ের এজেন্ডা ঢুকে পড়েছে। এই মন্ত্রী পরিষদে রয়ের আমলা সচিব, কিছু কিছু মন্ত্রীও ঢুকে পড়েছে। আওয়ামী লীগের এজেন্ডাও আজকে সচিবালয়ে তারা অবস্থান করছে। শেখ হাসিনা যেমন কুটকাছারিকে মানে না, এই বর্তমান সরকার কুটকাছারিকে মানে না। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ ইশরাক সাহেবকে শপথ পড়ায় দেব 0 পয়েন্টে। এদিকে ইশরাকের রিটের শুনানির রায় আগামীকাল। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। উন্নত বিশ্বের অনেক দেশে এরই মধ্যে চালু হওয়া এই পরিষেবা বাংলাদেশেও ফ্রিল্যান্সিং, শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যবসা খাতে বৈপ্লবিক পরিবর্তনের দ্বার উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকে স্টারলিংকের সেবা নেওয়ার বিষয়ে অর্ডার করতে পারবেন। এর মধ্যে আবাসিক প্যাকেজটির মাসিক খরচ নির্ধারণ করা হয়েছে ৬,০০০ টাকা। অন্যদিকে অপেক্ষাকৃত কম খরচে ইন্টারনেট সেবা পেতে আগ্রহী গ্রাহকদের জন্য রয়েছে রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ, যার মাসিক খরচ ৪,২০০ টাকা। সুপ্রিম কোর্টে দায়ের করা জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। গত ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে দায়ের করা জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা চেয়ে রিট করা হয়। আইনজীবী এবং আইনের ছাত্রসহ 10 জনের রিট আবেদন করেন। রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেন, তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে রিটে বিবাদী করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ মামলাসমূহ যা উচ্চ আদালতে শুনানি হয় তা সরাসরি ব্রডকাস্ট করার ব্যবস্থা করা হবে না, এই মর্মে একটি রুল জারি করেছেন এবং আগামী ২৬শে জুন ২০২৫ পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন।
আমরা আশা করব যে এই ব্যবস্থা যদি আমাদের উচ্চ আদালতে ইন্ট্রোডিউস করা যায়, ভারতের মতো, পাকিস্তানের মতো, ইংল্যান্ড, আমেরিকা সহ 21টা দেশের সিস্টেম আমরা দেখিয়েছি, যেখানে আমাদের চাইতেও আরও দুর্বল দেশেও এই ধরনের টেকনিক্যাল ব্যবস্থা চালু আছে। যদি এইটা চালু করা যায় তাহলে আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে আরেকটা নতুন ডাইমেনশন অ্যাড করা সম্ভব হবে বলে আমরা মনে করি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে পাইলট তাৎক্ষণিক প্লেনটি জরুরি অবতরণ করেন। প্লেনটিতে 5 শিশুসহ 291 জন আরোহী ছিলেন। সকাল 7টায় এই ঘটনা ঘটে বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ নিশ্চিত করেছেন। জানা গেছে, টার্কিশ এয়ারলাইন্সের 713 ফ্লাইটটিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 7টার দিকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের 15 মিনিটের মাথায় পাইলটের একটি ইঞ্জিনে আগুনের ফুলকি দেখতে পান। পরে 8টায় জরুরি অবতরণ করেন পাইলট। স্বপ্নধারা শিল্পী কল্যাণ সংস্থার 14তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তনে নৃত্য, গান, কবিতা আবৃত্তি সহ আলোচনা এবং পুরস্কার বিতরণী হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সহ সভাপতি চলচ্চিত্র নায়ক DA তায়েব। উদ্বোধন করেন সৈয়দ শাহ মোহাম্মদ জুনায়েদ ওসমানী। সভাপতিত্ব করেন কণ্ঠশিল্পী সৈয়দা নার্গিস আক্তার নীলা। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন নায়িকা রঞ্জিতা কণা। এবার বাণিজ্য সংবাদ। সারা বছর ম্যাঙ্গো ড্রিঙ্কস, জুস, ম্যাঙ্গো বার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির লক্ষ্যে চলতি মৌসুমের শুরু থেকে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে দেশের সর্ববৃহৎ কৃষি পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। রাজশাহীর গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম উদ্বোধন করেছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। চলতি বছর প্রাণের চুক্তিভিত্তিক আম চাষিদের কাছ থেকে 60,000 মেট্রিক টন আম সংগ্রহ করে পাল্প বানাবে প্রাণ। এই জন্য রাজশাহীর পাশাপাশি নাটোরের একডালায় প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানাতেও আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্থলবন্দর দিয়ে পণ্য পাঠানোর উপর ভারতীয় নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ, জানালেন অর্থ উপদেষ্টা। স্থানীয় নির্বাচন করার মাধ্যমে সংসদ নির্বাচন বিলম্ব করার প্রয়াস চলছে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ। গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না সরকার, বললেন রিজভী। নগর ভবন অবরুদ্ধ করে সমর্থকদের বিক্ষোভ। এবং দেশে স্টারলিংক ইন্টারনেটের যাত্রা শুরু, মাসে সর্বোচ্চ প্যাকেজ 6,000 টাকা, জানালেন ফয়েজ তৈয়ব। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।